কথা কি আসলো সাউন্ড? ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক আছে, তাহলে আমি দুইটা জিনিসের গঠন লিখছি, তোমরা গঠন দেখে বলবা এটা কি লিখতেছি আমি। আচ্ছা, কার্বনের 4টা হাত তোমরা সবাই জানো, 2টা হাত দিয়ে অক্সিজেন, উপরে একটা হাইড্রোজেন, নিচে একটা হাইড্রোজেন, ডান পাশে OH বা হাইড্রক্সিল মূলক, বাম পাশে H। সাউন্ডটা আরেকটা ফোনে জোরে হয়ে গেছে। ওকে, তাহলে এটা হচ্ছে একটা গঠন। তোমরা একটু দ্রুত কমেন্ট করো যে স্যার এটা কিসের গঠন। হ্যাঁ, এটা কিসের গঠন আমি করেছি, একটু দ্রুত সংকেত দেখে তুমি বলো যে এটার নাম কি রাখা যায়, কি শিখলাম আমরা। হ্যাঁ, এটা একটা। আর আরেকটা আমি গঠন করছি, এই পাশে দেখো, এই পাশে আরেকটা গঠন করছি। এই দুইটার নাম একটু দ্রুত বলো তো কমেন্টে, দেখি কারটা সঠিক হয়। এই দুইটার নাম একটু দ্রুত বলো, কারটা সঠিক হয় দেখি। যে দুইটা গঠন আমি বোর্ডে দিয়েছি এই দুইটার নাম দ্রুত বলো, দেখি কারটা সঠিক হয়। দেখতে অসুবিধা হলে আমি আরো কাছাকাছি দিয়ে দিচ্ছি ক্যামেরা। নাও, দুইটার গঠন, দুইটার নাম কি হবে একটু দ্রুত বলো তোমরা দেখি। তাহলে আমরা সেই দুইটারই এখন একটু মেইন পার্থক্যগুলো একটু বোঝার চেষ্টা করব, কেমন? সেই দুইটা জিনিস, যে দুইটা আমি জিনিস দিয়েছি তার মধ্যে এখন আমরা পার্থক্যগুলো পড়ার চেষ্টা করব। এখানেই করছি শর্টকাট জায়গার মধ্যে, গঠন থাকুক, বুঝতে সুবিধা হবে। তোমরা কি বুঝেছো এটার গঠনটা কি হলো? দাঁড়ালে সংকেত কি দাঁড়ালো? C5H10O5। তাহলে C5 মানে কি? এটাকে আমরা বলতে পারি কি বলো? পেন্টোজ বলতে পারি। এটাকে কি বলতে পারি? পেন্টোজ, 5 কার্বনযুক্ত শর্করা পেন্টোজ, অথবা এটার নাম আমরা কি বলি? রাইবোজ। রাইবোজ, এটার নাম হচ্ছে রাইবোজ, পেন্টোজ রাইবোজ বা অ্যালডোপেন্টোজও বলা যায়। তো এবার আসো, এটার নাম কি স্যার? এটার নাম হচ্ছে 2 নাম্বার কার্বনে দেখো কি নাই? অক্সিজেন নাই। তাহলে এটার নাম হচ্ছে ডিঅক্সিরাইবোজ। এটার নাম কি স্যার? ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজ। আশা করি দুটোই বুঝতে পেরেছো। এখন আমাদের পরীক্ষাতে অনেক বেশি আসে এই প্রশ্নটা, যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে তুলনা করো বা পার্থক্য নির্ণয় করো। তাহলে এখন আমরা সেটাকে একটু বুঝে বুঝে শিখবো, যাতে ক্লাসের মধ্যে আমাদের পড়াটা হয়ে যায়। তাহলে এখন আমরা পড়ছি রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে কি বলো? পার্থক্য। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য। তাহলে প্রথম পয়েন্টটা আমি যদি বলি যে উপাদান, হ্যাঁ, প্রথম পয়েন্টটা কি দিচ্ছি বলো? উপাদান। তো পার্থক্যের বিষয়গুলো আমি একটু সাইডে লিখে দিচ্ছি, তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। একটা থাকলো ওইদিকে। তাহলে এখানে দেখো উপরে পার্থক্যের বিষয়গুলো আমি একটু লিখে দিচ্ছি। পার্থক্যের বিষয়, কোন কোন বিষয়ের উপর আমরা পার্থক্যটা তৈরি করছি খেয়াল করো। 1 নাম্বার, সবার প্রথমে আমরা যদি উপাদান নিয়ে কথা বলি, উপাদান কোনটা কার উপাদান? তুমি বলো বা তোমরা বলো যে রাইবোজ, এই রাইবোজটা আসলে কার অপরিহার্য উপাদান? আমরা সবাই জানি রাইবোজ হচ্ছে একটা আরএনএ এর অপরিহার্য উপাদান হচ্ছে রাইবোজ। আরএনএ তে অবশ্যই আরএনএ লাগবে, কারণ আরএনএ রাইবোজ লাগবে। আরএনএ এর ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আরএনএ এর অপরিহার্য উপাদান হচ্ছে রাইবোজ। আরএনএ এর অপরিহার্য উপাদান। তাহলে বলো ডিঅক্সিরাইবোজ কার অপরিহার্য উপাদান? ডিএনএ, ডট ডট দিলাম, ডিএনএ এর অপরিহার্য উপাদান। ডিঅক্সিরাইবোজটা হচ্ছে ডিএনএ এর অপরিহার্য উপাদান।
তাহলে একটা পয়েন্ট দিলাম উপাদান দিয়ে। সেকেন্ড পয়েন্ট যদি আমি তৈরি করি, দেখো যে দুইটার সংকেত কি কি হবে বলো তো? গঠন দেখেই বুঝতে পারছো। তাহলে এটার সংকেত কি ছিল? C5H10O5। কিন্তু এখানে 2 নাম্বার কার্বনে একটা অক্সিজেন নাই, তাহলে ডিঅক্সিরাইবোজের সংকেত কি বলো? C5H10O4। C5H10O4। 3 নাম্বার পয়েন্টে আসো, যে অক্সিজেন পরমাণু। তাহলে থার্ড পয়েন্ট দিলাম বা পার্থক্যের বিষয় দিচ্ছি, অক্সিজেন পরমাণু। O2 লিখলাম, হ্যাঁ, অক্সিজেন পরমাণু। O2 না লিখে আসলে অক্সিজেন লিখলে ভালো হইতো, যাই হোক লিখে দিই অক্সিজেন পরমাণু। তুমি বলো যে এই গঠনের মধ্যে অক্সিজেন পরমাণু কয়টা আছে? এইটার মধ্যে অক্সিজেন পরমাণু কয়টা আছে বলো? এখানে ডাবল বন্ড দেওয়া হয়নি না? হ্যাঁ, কয়টা আছে? 1 2 3 4, 4টা। আর এর মধ্যে যেটা মুছে ফেললাম সেখানে কয়টা ছিল? 5টা। তাহলে আমরা এভাবে লিখতে পারবো যে আণবিক গঠনে 5টি অক্সিজেন পরমাণু থাকে। আণবিক গঠনে 5টি অক্সিজেন পরমাণু থাকে। আর এর আণবিক গঠনে কয়টা ছিল বলো? 4টি অক্সিজেন পরমাণু থাকে। এর আণবিক গঠনে থাকে 5টি, তুমি এখানে দেখতে পাচ্ছ এর আণবিক গঠনে 1 2 3 4, 4টি অক্সিজেন পরমাণু থাকে। তাহলে এগুলো কোনোটাই তুমি যখন গঠনটা আঁকবা বা গঠনটা লিখবা, কোনোটাই মনে হচ্ছে যে তোমার কাছে অজানা কিছুই নাই। তুমি গঠনটা দেখে পয়েন্টগুলো তৈরি করতে পারবা। তাহলে আমাদের 3টা পয়েন্ট হলো। 4 নাম্বার পয়েন্ট আমি যদি বলি হাইড্রক্সিল গ্রুপ। 4 নাম্বার পয়েন্ট আমি কি বলছি দেখো, হাইড্রক্সিল গ্রুপ। হাইড্রক্সিল গ্রুপ। তাহলে ওইটাতে দেখো তো যে তার 2 নাম্বার কার্বনে কি হাইড্রক্সিল গ্রুপটা আছে নাকি নাই? নাই, দেখেই বুঝতে পারছো। তাহলে বলবো 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল গ্রুপ থাকে। রাইবোজ সুগারে বা রাইবোজে 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল মূলক থাকে। হাইড্রক্সিল মূলক থাকে, ঠিক আছে? 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল মূলক থাকে। আর এখানে 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল মূলক থাকে না। 2 নং কার্বন পরমাণুর সাথে হাইড্রক্সিল মূলক থাকে না। ওকে, কয়টা হলো? 1 2 3 4, 4টা। 5 নম্বরে যদি আমরা আসি, তাহলে 5 নাম্বারটা দেখো যে আমি যদি বলি যে কে কি গঠনে অংশগ্রহণ করে, তাহলে অংশগ্রহণ, কে কি গঠনে অংশগ্রহণ করে? অংশগ্রহণ। তাহলে রাইবোজটা কি গঠনে অংশগ্রহণ করে দেখো, রাইবোনিউক্লিওটাইড ও শর্করা গঠনে অংশগ্রহণ করে। তোমরা যখন C3 চক্র পড়বা তখন এটা তুমি পারবা বুঝতে, অটোমেটিক বুঝতে পারবা যে শর্করা গঠনে 1,5 রাইবোলোজ বিসফসফেট কাজ করছে, তার আগে রাইবোজ কাজ করছে, এটা আছে আর কি। তাহলে রাইবোনিউক্লিওটাইড ও শর্করা গঠনে অংশগ্রহণ করে। ওকে, রাইবোনিউক্লিওটাইড ও শর্করা গঠনে অংশগ্রহণ করে। আর ওটা কি বলে বলতো? ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। এটা কিসে অংশগ্রহণ করে? ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে। ডিঅক্সি রাইবোনিউক্লিওটাইড গঠনে অংশগ্রহণ করে, ঠিক আছে? ওটা লিখলাম না, অংশগ্রহণ করে। ওকে, কয়টা হয়েছে আমাদের? 1 2 3 4 5, 5টা। আমরা আরো 2টা দেওয়ার চেষ্টা করি। এবারের পয়েন্ট একটু মনে রাখবা, বা আমি 3টাও দিতে পারছি আরো। উপরের গুলো মুছে ফেলছি, যারা দেখছো উপরের গুলো মুছে ফেলি। আসসালামু আলাইকুম আসসালাম। যারা লাইভ নিয়মিত করো তাদের উচিত হচ্ছে যে লাইভগুলোর মাধ্যমে অধ্যায়টাকে শেষ করা। তোমার যত ধরনের প্রশ্ন আছে করবা লাইভের মধ্যে, আমি আমার জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করব সবগুলো উত্তর দেওয়ার। তবে হ্যাঁ, আমি একটা টপিক বোঝানোর সময় সাধারণত ক্যামেরার দিকে আর তাকাই না। আচ্ছা, তাহলে আমাদের গেছে 5টা গেছে। 6 নম্বরে আসো। 6 নম্বরে যদি আমরা যাই তাহলে
অ্যাসিড 6 নম্বর পয়েন্টটা দিচ্ছি, পার্থক্যের যে বিষয়টা দিচ্ছি সেটা হচ্ছে অ্যাসিড। তো এই অ্যাসিড ও নামকরণটা দিয়ে দিই, হ্যাঁ, বা আবিষ্কার দিয়ে দিচ্ছি। কে কত সালে আবিষ্কার করলো, আবিষ্কার বা নামকরণ বলা যায়। অ্যাসিড এবং আবিষ্কার দিলাম। আসলে দুইটাকে আমি ইচ্ছা করলে 2 পয়েন্টে ভাগ করতে পারতাম, ইচ্ছা করে 1 পয়েন্টে দিলাম। তাহলে অ্যাসিড এবং আবিষ্কার। তো এই জায়গায় তুমি একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে রাফা ডিলে। হ্যাঁ, এই জায়গায় যে টেকনিকটা আমি দিচ্ছি, লাল কালি ব্যবহার করি, এই জায়গায় মনে রাখবা রাফা, আর এদিকে মনে রাখবা ডিলে, ডিলে, রাফা ডিলে, রাফা ডিলে। তো রাতে কি স্যার, রাতে হচ্ছে রাইবোজ, আর ডিতে কি স্যার, ডিঅক্সি রাইবোজ। বুঝতে পেরেছ? এখন ফাতে কি আছে সেটা একটু বোঝার চেষ্টা করো। ফা দিয়ে 2টা শব্দ মনে রাখবা, ফা দিয়ে, হ্যাঁ, ফা দিয়ে তুমি 2টা শব্দ মনে রাখো। একটা হচ্ছে ফিশার, ফিশার একটা মনে রাখো, ফিশার, এবং তার সাথে সাথে সালটাও দিয়ে দিচ্ছি 1891 সালে। হ্যাঁ, 1891 সালে ফিশার, ফিশার হচ্ছে কি করেছে, রাইবোজ সুগারটা তিনি আবিষ্কার করেছেন। হ্যাঁ, রাইবোজটা আবিষ্কার করেছেন বা নামকরণ করেছেন, যাই বলি, সেটা কে করেছেন, ফিশার। আর ফ দিয়ে আরেকটা যেটা মনে রাখবা সেটা হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। আরেকটা যেটা মনে রাখবা তার নাম হচ্ছে ফারফিউরাল, ফারফিউরাল অ্যাসিড, ফারফিউরাল অ্যাসিড মনে থাকবে, ফারফিউরাল অ্যাসিড। তাহলে রাফা, ফা দিয়ে 2টা শব্দ মনে রাখবা। এবার ডিলে, ডি দিয়ে ডিঅক্সিরাইবোজ তোমরা জানো। একটা লে দিয়ে মনে রাখবা লেভিন, একটা লে দিয়ে মনে রাখবা লেভিন। তাহলে লেভিন হচ্ছে ডিঅক্সি রাইবোজটা আবিষ্কার করেছেন, এবং সালটা হচ্ছে 1929 সাল, 1929 সাল। আর লয়কার দিয়ে আরেকটা মনে রাখবা, সেটা হচ্ছে লেভুলিনিক অ্যাসিড। কি মনে রাখবা, লেভুলিনিক অ্যাসিড, ঠিক আছে, লেভুলিনিক অ্যাসিড। তো এইগুলো যেহেতু তোমার এমসিকিউ, পাশাপাশি এই প্রশ্নটা সিকিউতে আসে বড় প্রশ্ন আকারে, তাহলে তোমার নামগুলো জেনে রাখা অবশ্যই জরুরি, অবশ্যই জরুরি। এই জন্য একটু মজা করে রাফা ডিলে, রাফা ডিলে, হ্যাঁ, এভাবে করে বলে রাখলাম। তাহলে পয়েন্টটা কি হলো, যে অ্যাসিড এবং আবিষ্কার বললাম। তাহলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সে যে জিনিসটা তৈরি করে, তাহলে গাঢ় HCl এর সাথে রাইবোজ বিক্রিয়া করে, গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড এর সাথে বিক্রিয়া করে গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কোন অ্যাসিড তৈরি করে বলো, ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, ফারফিউরাল। ফারফিউরাল অ্যাসিড তৈরি করে, এপাশে কি হবে তুমি জানো, এই জন্য লিখলাম না। তাই এটা বলবা গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে ডিঅক্সিরাইবোজটা গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে লেভুলিনিক অ্যাসিড তৈরি করে, লেভুলিনিক অ্যাসিড তৈরি করে। তাহলে এই তথ্যটা মনে রাখবা। চাইলে তুমি এই বিজ্ঞানীদের নাম বা আবিষ্কারকের নামটা আরেকটা পয়েন্ট দিয়েও করতে পারো, সালও দিয়ে দিয়েছি সাথে। লাস্ট পয়েন্ট আমাদের এই পাঠ্যক্রমের নাম্বার 7, 7 নাম্বার পয়েন্ট যেটা আমরা মনে রাখবো, কিরে কালি কেন বের হচ্ছে, 7 নাম্বার পয়েন্ট যেটা আমরা মনে রাখবো এখান থেকে, সেটা হচ্ছে যে গলনাঙ্ক, কোনটার গলনাঙ্ক কত। তাহলে গলনাঙ্ক মনে রাখো, গলনাঙ্ক হচ্ছে একটার হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা গলনাঙ্ক হচ্ছে 91 ডিগ্রি সেলসিয়াস। একটা হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, আরেকটা হচ্ছে কি 91 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে বিষয়। তাহলে আশা করি তোমরা এই বিষয়টা ধরতে পেরেছো। আমরা একটা বড় প্রশ্ন শেষ কমপ্লিট করলাম, যে রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে পার্থক্য। আমাদের 7টা পার্থক্য লিখতে চলে গেল 14 মিনিট, প্রায় 14-15 মিনিট আমাদের শেষ ক্লাসের। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলতে পারো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলো, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। সাউন্ড নাই কেন?
সাউন্ড আছে তো? কারো কোনো প্রশ্ন আছে? একটু বলতে পারো এটা নিয়ে। আমরা একটা বড় প্রশ্ন। নয়ন, ক্লাসে আসো নাই আজকে? তুমি সকালে ক্লাসে ওখানে ডিসলাইক দিছো, তাহলে তো বিকালে আসার কথা ছিল। কালকে চলে আসবা। যারা অফলাইনে আছো কালকে চলে আসবা ক্লাসে। কালকে ব্যাকটেরিয়া শুরু করা হবে। আবার কোন একদিন যে কিন্তু ওই যে জিন তত্ত্ব যাদের আছে ওটাও কমপ্লিট করে ফেলবো। এই মাসে এই কাজগুলো করতে হবে, বেশি বেশি করতে হবে। পরীক্ষার আগে তো সবাই ভালো এফোর্ট দেয়, তোমরাও এফোর্ট দাও আর আমি সময় বের করি। তোমরা এফোর্ট দাও, আমি সময় বের করি। মুছে ফেললাম সবগুলো। ঠিক আছে, আমরা একটা বড় প্রশ্ন কমপ্লিট করলাম রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের মধ্যে। ভালো করে একবার পড়ে নিবা। আগে বিক্রিয়াটা মানে একদম চেইনের যে বিক্রিয়া আছে, রিঅ্যাকশন, এই চেইন গঠনটা আগে করে ফেলবা, তারপরে দেখবা সবগুলো হয়ে গেছে ইনশাল্লাহ। ওকে, এবার আসো আমরা পরের দিকে চলে যাই। আমাদের পরবর্তী পয়েন্ট হচ্ছে একটু ডিটেলসে যেহেতু আমরা পড়ছি, তাহলে আমাদের সেকেন্ড আজকের পয়েন্ট আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমরা মনোস্যাকারাইড কমপ্লিটলি শেষ করেছিলাম। তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে ডাইস্যাকারাইড। তাহলে আজকে আমরা একটু ভালো করে শিখবো। এমনি কিন্তু ডাইস্যাকারাইড তোমরা জানো, একটু ভালো করে শিখবো ডাইস্যাকারাইড। তাহলে আমি এখন কিছুক্ষণ একটু কথা বলে নিই ডাইস্যাকারাইড নিয়ে। তোমরা সবাই জানো ডাই মানে 2, আমরা সবাই জানি। যদি স্পেলিংটা ডিআই, তাহলে ডাই মানে হচ্ছে 2 আর স্যাকারাইড মানে হচ্ছে শর্করা। তাহলে দ্বি শর্করা। তো কথা হচ্ছে দ্বি শর্করা গঠিত হতে হলে কি লাগবে বলো? দুটি মনোস্যাকারাইড লাগবে। তাহলে আমরা সংজ্ঞাটা এভাবে লিখি, যেসব কার্বোহাইড্রেটকে ভাঙলে বলবো না আমরা, হ্যাঁ কি বলবো বলো তো? আর্দ্র বিশ্লেষিত করলে। তাহলে লিখে দিচ্ছি আমি, যেসব কার্বোহাইড্রেটকে, তোমরা আমার ক্লাসের সাথে সাথেই নোট করে ফেলবা, কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ। তো আর্দ্র শব্দটা পানির সাথে যুক্ত, তোমরা জানো। তাহলে এটাকে আমরা ইংলিশে বলতে পারি হাইড্রোপানিলাইসিস। তাহলে যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ বা আর্দ্র বিশ্লেষিত করলে দুটি মনোস্যাকারাইড পাওয়া যায়। তাহলে আর্দ্র বিশ্লেষণ করলে বা হাইড্রোলাইসিস করলে দুটি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। দুটি মনোস্যাকারাইড একক পাওয়া যায়। দুটি মনোসাইড পাওয়া যায়। তাহলে আমাদের বিষয়টা কেমন হবে দেখো তো, যে আমরা তাহলে বুঝলাম এখানে যে ডাইস্যাকারাইড ইকুয়াল টু, তাহলে আমরা এখানে কি বুঝলাম বলো? ডাইস্যাকারাইড ইকুয়াল টু মনোস্যাকারাইড প্লাস মনোস্যাকারাইড, ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম যে ডাইস্যাকারাইড ইকুয়াল টু মনোস্যাকারাইড প্লাস মনোস্যাকারাইড। তো এখানে আমি কেন ফাঁকা রাখলাম সেটা আমি বুঝাবো। এখানে কেন ফাঁকা রাখলাম, তাহলে দেখো যে আমরা একটা মনোস্যাকারাইড, তো মনোস্যাকারাইডের ক্ষেত্রে তোমাদের নিশ্চয় মনে আছে যে 3 থেকে 10 কার্বন বিশিষ্ট, 3 থেকে 10 কার্বন বিশিষ্ট শর্করাগুলো ছিল মনোস্যাকারাইড। তাহলে তুমি যদি বলো যে এটা একটা মনোস্যাকারাইড C3H6O3 প্লাস এটাও একটা মনোস্যাকারাইড, বা এটাকে আমরা ট্রায়োজ বলতে পারি, তোমরা জানো বা পড়িয়েছি আমি। তাহলে এই দুইটা মিলে ডাইস্যাকারাইড হবে কিনা তুমি বলো তো? যে 3 আর 3 কত হচ্ছে 6 না? তাহলে C6 হলে সেটা কখনো ডাইস্যাকারাইড হবে? সে মনোস্যাকারাইডের মধ্যে থেকে যাচ্ছে। কত থেকে বলেছিলাম? 3 কার্বন থেকে 10 কার্বন বিশিষ্ট। তাহলে 10-এর বেশি হতে হবে। তো 10-এর বেশি হলে আমাকে কার্বনের সংখ্যাটা কমপক্ষে কত নিতে হবে বলো? 10-এর বেশি হলে আমাকে কার্বনের সংখ্যাটা কমপক্ষে একটাতে 6 নিতে হবে। তাহলে C6H12O6 এটা হচ্ছে একটা মনোস্যাকারাইড, প্লাস C6H12O6 এটা আরেকটা মনোস্যাকারাইড। তো কথা হচ্ছে যখন দুটি মনোস্যাকারাইড যুক্ত হয় তখন কিন্তু এখানে একটা বন্ধন তৈরি হয়, এবং এই বন্ধনের নাম হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধন। এই বন্ধনের নাম কি বললাম বলো? গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়। তাহলে কখনো যদি পরীক্ষাতে আসে যে গ্লাইকোসাইডিক বন্ধন কাকে বলে, তাহলে সংজ্ঞাটা তোমরা এভাবে বলবা, একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের সাথে
অন্য একটা মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের যে বন্ধনের মাধ্যমে একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপ যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। আবার বলি, একটি মনোস্যাকারাইডের সাথে অপর একটি মনোস্যাকারাইড বা একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপের সাথে অপর একটি মনোস্যাকারাইডের হাইড্রক্সিল গ্রুপ যে বন্ধনের মাধ্যমে যুক্ত হয় তাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। এখানে হাইড্রক্সিল গ্রুপের কথা কেন বলছি, আমি তোমাকে এই বন্ধনটা বুঝাইতে পারি, তবে এটা আমরা গ্লুকোজের সময় যে বুঝলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। গ্লুকোজ একটা টপিক আছে, প্রশ্ন আসে সেখানে, আজকের ক্লাসে হতেও পারে, না হলে আগামী ক্লাসে হবে নিশ্চিত। আচ্ছা, তাহলে এটা মিলে কি হচ্ছে দেখো, যখন গ্লাইকোসাইডিক বন্ধন তৈরি হয়, প্রতিটা গ্লাইকোসাইডিক বন্ধনে কিন্তু 1 অণু করে পানি উৎপন্ন হয়। প্রতিটা গ্লাইকোসাইডিক বন্ধনে 1 অণু করে পানি উৎপন্ন হয়, বুঝতে পারছো? এটা মাথায় রাখবা, প্রতিটা গ্লাইকোসাইডিক বন্ধনে 1 অণু পানি তৈরি হয়। এজন্য ডাইস্যাকারাইডের সংকেতটা তখন কি রকম হবে দেখো। তাহলে ডাইস্যাকারাইডের নরমালি সংকেত হওয়ার কথা কত? ডাইস্যাকারাইডের সংকেত হওয়ার কথা C12H24O12, এটা হওয়ার কথা। কিন্তু এখান থেকে 1 অণু পানি যখন চলে গেল, তাহলে -H2O, তখন সংকেতটা কি হচ্ছে দেখো, C12H22O11। তাহলে পৃথিবীর সকল ডাইস্যাকারাইডের সংকেতটা কি হবে বলো? সকল ডাইস্যাকারাইডের সংকেতটা হবে C12H22O11, যতগুলো ডাইস্যাকারাইড আছে। তাহলে আশা করি ডাইস্যাকারাইডের এই গঠনটা তোমরা সুন্দর মতো বুঝতে পেরেছো। তো আমরা এখন ডাইস্যাকারাইডের কতগুলো এক্সাম্পল দেখব। তো সেই এক্সাম্পলে দেখো এখানে কি হচ্ছে, হাইড্রোলাইসিস হচ্ছে। তাহলে আমি যদি বলি হাইড্রোলাইসিস করতে কোন এনজাইম লাগে, তো তোমরা আগেই জানো যে এনজাইমের নামকরণের সময় লাস্টে কি যুক্ত হয়? এস যুক্ত হয়। এটা কিন্তু আমি অনেকবার বলেছি যে এনজাইমের নামকরণের সময় লাস্টে এস যুক্ত হয়, তাহলে তার নাম আমরা কিন্তু বলতে পারি হাইড্রোলেজ। তাহলে সকল এনজাইমগুলো কি ধরনের এনজাইম? হাইড্রোলেজ এনজাইম। কিন্তু এটা দিয়ে তো প্রত্যেকটা উদাহরণের অ্যান্সার করা যাবে না, ঠিক কিনা? প্রত্যেকটা উদাহরণের অ্যান্সার করা যাবে না। তাহলে হাইড্রোলেজ তুমি যদি একদম না জানো তখন লিখতে পারো, কিন্তু যখন তুমি এনজাইম যার উপরে কাজ করে তাকে আমরা সাবস্ট্রেট বলি, তুমি যদি সাবস্ট্রেটের নামটা জানো তখন এনজাইমের নামটা অটোমেটিক বানাইতে পারবা। তাহলে আমরা সুন্দর মতো করে এক্সাম্পলগুলো একটু দেখে নিই, কারণ পরীক্ষাতে এক্সাম্পলগুলো আসতে পারে। তাহলে আমি তোমাকে ডাইস্যাকারাইডটা 2 এর মতো করে শেখাচ্ছি, যতটুকু বললাম তার মধ্যে 1 হয়েছে, এখন এক্সাম্পলগুলো দিয়ে 2 পূরণ করতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে উদাহরণগুলো একটু চিন্তা করো। সবার প্রথমে ধরো আমরা লিখলাম সুক্রোজ, ডাইস্যাকারাইডের উদাহরণে লিখলাম সুক্রোজ লিখলাম। সেকেন্ডে লিখলাম ল্যাকটোজ, সেকেন্ডে কি লিখলাম? ল্যাকটোজ। নাম্বার 3 নম্বরে ধরো আমি লিখলাম মল্টোজ। 4 নম্বরে ধরো লিখলাম আইসোমল্টোজ। তোমাদের বিভিন্ন বইয়ে এগুলোই দেওয়া আছে, আইসোমল্টোজ। সবার লাস্টে কিন্তু ওজ আছে, মানে এগুলো শর্করা চিনতে সমস্যা নাই। এরপরে তুমি 5 নাম্বারেরটা মনে রাখতে পারো, মনে করো যে সেলোবায়োজ। এবং লাস্ট 6টা দিচ্ছি, লাস্ট যেটা মনে রাখবা সেটা হচ্ছে ট্রেহ্যালোজ। লাস্টেরটা মনে রাখবা ট্রেহ্যালোজ। তাহলে দেখো এগুলোকে ভাঙলে কিন্তু আমরা কি কি পাবো বলো? এগুলোকে ভাঙলে আমরা কিন্তু 2টি করে মনোস্যাকারাইড পাবো, এটা নিয়ে আমরা সবাই জানি। কিন্তু কথা হচ্ছে এগুলোকে ভাঙলে আমরা তখনই 2টি মনোস্যাকারাইড পাবো যখন এগুলো থেকে কি উৎপন্ন হবে বা কি বের হবে? পানি। তাহলে আমরা সুক্রোজ প্লাস পানি যখন করব তখন কিন্তু এই বিষয়টা পাবো, ল্যাকটোজ প্লাস পানি, মল্টোজ প্লাস পানি, কারণ এই মল্টোজ তৈরি হওয়ার সময় কিন্তু পানিটা উৎপন্ন হয়েছিল, বুঝতে পারছো? তাহলে আইসোমল্টোজ প্লাস পানি, সেলোবায়োজ প্লাস পানি এবং ট্রেহ্যালোজ প্লাস পানি, কারণ প্রত্যেকটাতে পানি উৎপন্ন হয়েছিল। এখন আমরা তাহলে বোঝার চেষ্টা করি যে সুক্রোজ এবং ল্যাকটোজ বা যাই বলো, মনে রাখবা প্রত্যেকটার মধ্যে আমরা কি পাবো? প্রত্যেকটার মধ্যে কিন্তু আমরা গ্লুকোজ পাবো। প্রত্যেকটার মধ্যে কি পাবো বলো? গ্লুকোজ পাবো। 1 অণু করে গ্লুকোজ কিন্তু আমরা সবগুলোর মধ্যে পাবো। তাহলে গ্লুকোজ পাবো, গ্লুকোজ।
তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে আমরা গ্লুকোজ পাবো। এবং শেষের চারটা যেটা আছে, এই শেষের চারটার ক্ষেত্রেও কিন্তু আমরা পরের যে মনোস্যাকারাইডটা পাবো, গ্লুকোজ তো একটা মনোস্যাকারাইড হলো, পরের যে মনোস্যাকারাইড পাবো সেটাও কিন্তু গ্লুকোজ হবে। সরি, পরের চারটার ক্ষেত্রে পরেরটাও কিন্তু আমরা গ্লুকোজ পাবো, পরেরটাও গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ প্লাস গ্লুকোজ। কথা হচ্ছে স্যার সবগুলো যদি সেম হয়, যে এটাকে মল্টোজকে ভেঙে আমি গ্লুকোজ প্লাস গ্লুকোজ পাবো, তাহলে স্যার আইসোমল্টোজ দেওয়ার নাম মানে কারণ কি, সেলোবায়োজ দেওয়ার কারণ কি, বা ট্রেহ্যালোজ দেওয়ার কারণ কি? মানে এই কারণটা হচ্ছে তোমার কোন জায়গায় তুমি আলফা গ্লুকোজ পাবা, কোন জায়গায় বিটা গ্লুকোজ পাবা, এই কারণে এদের নামগুলো কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। বুঝতে পেরেছো? কোন জায়গায় আলফা পাবা, কোন জায়গায় বিটা পাবা, এই কারণে এই প্রবলেমটা হয়েছে, আলফা ডি এবং বিটা ডি। তাহলে ধরো মল্টোজের ক্ষেত্রে কি পাচ্ছ, মল্টোজের ক্ষেত্রে আলফা ডি পাচ্ছ, দুটাই আলফা ডি পাচ্ছ। তারপরে তোমার যদি আমি বলি যে আইসোমল্টোজের ক্ষেত্রে কি পাচ্ছ, আইসোমল্টোজের ক্ষেত্রেও কিন্তু তুমি আলফা ডি পাচ্ছ, সমস্যা নাই। স্যার ল্যাকটোজের ক্ষেত্রে কি পাচ্ছ, ল্যাকটোজের ক্ষেত্রে তো বলি নাই এখনো। তারপরে তোমার ট্রেহ্যালোজের ক্ষেত্রে কি পাচ্ছ, এটাতে কিন্তু তুমি পাচ্ছ বিটা ডি পাচ্ছ। ওকে, তো এগুলো কিছু বই লেখা আছে, যদি আমি ওরকম লিখে দিই তোমাদেরকে, তাহলে মল্টোজের ক্ষেত্রে পাবা হচ্ছে আলফা ডি গ্লুকোজ এবং এটাও পাবা হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আইসোমল্টোজের ক্ষেত্রেও পাবা আলফা ডি গ্লুকোজ এবং প্লাস আলফা ডি গ্লুকোজ। সেলোবায়োজের ক্ষেত্রে পাবা হচ্ছে বিটা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ, এটার ক্ষেত্রেও পাবা বিটা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ। তাহলে এগুলো মনে থাকলে ভালো, না থাকলে কোনো সমস্যা নেই। এখন প্রথম দুইটা কি পাবো স্যার, সুক্রোজকে ভাঙলে পাবা হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ। সবার সংকেত কিন্তু C6H12O6, ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমরা সুক্রোজ, চিনি, এটাকে ভাঙলে পাবো হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ। আর গরুর দুধের মধ্যে মনে রাখবা যে ল্যাক্টো মানে দুধ, ল্যাক্টো। তাহলে গরুর দুধের মধ্যে বা দুধের মধ্যে যে শর্করাটা আছে ল্যাক্টোজ, সেটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। কি পাবো? গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ। তো এগুলো চমৎকার ভাবে মনে রাখার চেষ্টা করবা, গ্লুকোজ প্লাস গ্যালাক্টোজ, এই হচ্ছে বিষয়। তো পারা যায় কিনা বলো। এখানকার ক্ষেত্রে প্রথমটা একটা আলফা একটা বিটা মনে রাখবা, একটা হচ্ছে এখানে কাজ করবে আলফা ডি গ্লুকোজ, আর একটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ, একটু উপরে লিখছি বিটা ডি গ্লুকোজ। আর এর ক্ষেত্রে কাজ করবে দুইটাই হচ্ছে বিটা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি ল্যাকটোজ। এই দেখো তো তোলা হয়েছে কিনা, আর এটা নিয়ে করা কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। প্রশ্ন হ্যাঁ, নয়নের পরে এখানে নয়ন ইনশাল্লাহ। তারপরে 6 নংটা আরেকবার, 6 নং কোনটা? ট্রেহ্যালোজ, এটা আদিল 6 নংটা এটা ট্রেহ্যালোজ নাকি ওই পার্থক্যের বিষয়টা বলছিলা? আমি তো খেয়াল করি নাই। ট্রেহ্যালোজ হলে দেখো, ট্রেহ্যালোজ এটা নাম, একটা নাম তো তোমাকে মনে রাখতেই হচ্ছে, তাহলে নাম। তো এটাকে ভাঙলে আমরা দুই ধরনের গ্লুকোজ পাবো, দুইটাই হচ্ছে বিটা ডি গ্লুকোজ। আচ্ছা, তারপরে প্রশ্ন করছো যে 6 নাম্বার কার্বনের 5 নাম্বার কার্বনে মনোস্যাকারাইড নেওয়া যাবে না। 6 নাম্বার কার্বন, আচ্ছা 6টা কার্বন প্লাস 5টা কার্বনের মনোস্যাকারাইড বলছো, মানে টোটাল 11টা। দেখো যখন দুইটা মনোস্যাকারাইড দিচ্ছ একই রকম হতে হবে না, তাহলে C6C কিন্তু হচ্ছে দুইটার ক্ষেত্রে নিলে, ওটা নেওয়া যাবে না যে একটা 6 একটা 5, ওরকম না, দুইটা মনোস্যাকারাইড এরকম হতে হবে। আর বেশিরভাগ আমরা মনোস্যাকারাইড হিসেবে গ্লুকোজকে কাউন্ট করি, তার মানে C6টাই সবার ক্ষেত্রে। আমরা ডায়ের পরে ট্রাইয়ে যাব, এখন টেট্রা যাব, পেন্টা যাব, হ্যাঁ সবগুলোই যাব, এই মুহূর্তেই যাব আজকের ক্লাসে। দেখবা যে ওই সহজ, মানে সবগুলোর ক্ষেত্রে C6টা লাগবে, আর কোনো কথা নাই। আচ্ছা, তারপরে আর প্রশ্ন কে করছো? আচ্ছা, প্রশ্ন আর কেউ আছে? প্রশ্ন আমারও একই প্রশ্ন না, ওটা যারা প্রশ্ন করছো এটা নেওয়া যাবে না, ঠিক আছে? দুইটা একই কার্বন বিশিষ্ট হতে হবে আর কি, মনোস্যাকারাইড গুলোকে দুটি একই কার্বন বিশিষ্ট আমাদের এখানে বানাইতে হবে। আচ্ছা, হয়েছে সবার? দেখো সবার হয়েছে কিনা একটু দেখো। এখানে মনে রাখবা যে সুক্রোজ এবং ট্রেহ্যালোজ, হ্যাঁ তাহলে প্রথম এবং শেষ এই সুক্রোজ এবং ট্রেহ্যালোজ, এই দুইটা ছাড়া বাকি চারটা, সুক্রোজ এবং ট্রেহ্যালোজ ছাড়া বাকি সব ডাইস্যাকারাইড কিন্তু রিডিউসিং শর্করা, বা এগুলোকে আমরা বলবো বিজারক শর্করা, ঠিক আছে এগুলো। তাহলে
সুক্রোজ এবং ট্রেহালোজ ছাড়া বাকি সকল ডাইস্যাকারাইড হচ্ছে রিডিউসিং শর্করা। সুক্রোজ এবং ট্রেহালোজ ছাড়া বাকি সবাই হচ্ছে বিজারক শর্করা। ঠিক আছে, সুক্রোজ এবং ট্রেহালোজ ছাড়া বাকি সবাই হচ্ছে, বাকি সকল ডাইস্যাকারাইড, পৃথিবীতে যত ডাইস্যাকারাইড আছে সবাই হচ্ছে রিডিউসিং সুগার। আর প্রশ্ন করতে পারো স্যার এগুলো তো মোটামুটি বুঝতে পারছি, ট্রেহালোজটা কি, ট্রেহালোজটা কোথায় পাওয়া যায়, এরকম প্রশ্ন করতে পারে বাই চান্স। মনে রাখবা ইস্ট এবং অন্যান্য কিছু ছত্রাকে ট্রেহালোজ পাওয়া যায়। তাহলে ট্রেহালোজটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় হচ্ছে ইস্ট এবং কিছু ছত্রাকে, ইস্ট ও কিছু ছত্রাকে এই ট্রেহালোজটা পাওয়া যায়। সকল রাইটারের বইয়ের সকল ধরনের তথ্যগুলোই কিন্তু আমি দিয়ে পড়াচ্ছি। যদি ক্লাসগুলো সুন্দরভাবে করে নোট করতে পারো তাহলে আমার যখন যেদিন কার্বোহাইড্রেটটা শেষ হবে সেদিন তুমি অ্যাডমিশন, এইটা সেইটা, হাবি জাবি যে কোনো ধরনের এমসিকিউ নিয়ে বসে পড়বা দেখতে আল্লাহর রহমতে। কোনোটা যদি তুমি এমসিকিউ সলভ করার সময় পারছো না, তুমি নোট বের করে করে সলভ করো, তারপরে তুমি অ্যান্সার মিলাতে যাও। আগে নোট বের করে করে সলভ করবা। একটা প্রশ্নের পেছনে তুমি যদি মনোযোগ খাটাও তাহলে এটা অনেক দিন মনে থাকে। আর তুমি যদি ওই মুহূর্তেই সলভ দেখে অ্যান্সার করো তাহলে অল্প দিনে ভুলে যাবা। তাহলে এই হচ্ছে আমার ডাইস্যাকারাইড নিয়ে তোমাদের সামনে যে কথাগুলো বলার দরকার ছিল সকল রাইটারের বই অনুযায়ী সেগুলো বলে ফেললাম। তাহলে ডাইস্যাকারাইড গেল। এবার আসো আমরা চলে যাই অলিগোস্যাকারাইডে। তাহলে এবার আমরা পড়বো হচ্ছে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। আধা ঘন্টা পার হয়েছে আমাদের। অলিগোস্যাকারাইড, অনেকদিন পরে ক্লাসে আসলাম তো একটু সময় দিও আজকে, বেশিক্ষণ লাগবে না, তারপরে একটু দিও, 45 মিনিট দিও আজকে। অলিগোস্যাকারাইড। তো মনে রাখবা বায়োলজির মধ্যে স্যাকারাইড তো শর্করা বুঝলা, অলিগো শব্দের অর্থ হচ্ছে অল্প। অলিগো মানে কি স্যার? অল্প, অল্প শর্করা। অলিগো মানে অল্প। তাহলে আমরা এটা সংজ্ঞাটা এভাবে বলবো, যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে নির্দিষ্ট সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়। যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে, লিখেই দিচ্ছি আমি, তোমরাও লিখে ফেলো, যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে অল্প সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়। অল্প সংখ্যক। তো এই অল্প সংখ্যকটা কি? অল্প সংখ্যকটা কি? কতটুকু অল্প সংখ্যক জিজ্ঞেস করতে পারো, লিখে দিচ্ছি 3 থেকে 10টি। যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ করলে অল্প সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়। অল্প সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায়। ওকে, যেসব কার্বোহাইড্রেটকে আর্দ্র বিশ্লেষণ আচ্ছা ঠিক আছে, অল্প সংখ্যক মনোস্যাকারাইড পাওয়া যায় 3 থেকে 10টি। তাহলে দেখো যে এই অলিগোস্যাকারাইডকে এখন কিন্তু আমরা কি করতে পারি, অলিগোস্যাকারাইডটাকে আমরা এখন বেশ কয়েকটা ভাগে ভাগ করতে পারি। তাহলে যদি আমরা 3টা পাই তাহলে তার নাম কি হবে বলো? 3টা পেলে কি হবে তার নাম? তাহলে 2টা যদি ডাইস্যাকারাইড হয় তাহলে 3টা হলে তার নাম কি হবে? ট্রাইস্যাকারাইড। তাহলে আমরা একটু একটু করে সবগুলো পড়ে ফেলি। ট্রাইস্যাকারাইড, ট্রাইস্যাকারাইড। তাহলে এটা নিয়ে আগে কথা বলে ফেলি, পরে মুছবো। ট্রাইস্যাকারাইড। তাহলে ট্রাইস্যাকারাইড হলে তোমরা বুঝতেই পারছো যে ট্রাইস্যাকারাইড আমরা কি কি পাবো। ট্রাইস্যাকারাইড আমরা কি কি পাবো? তো ট্রাইস্যাকারাইড আমরা কিরকম পাবো আর এত বিস্তারিত দিচ্ছে না। এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড, এটা একটা মনোস্যাকারাইড। হ্যাঁ, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড, মনোস্যাকারাইড। 3টা মনোস্যাকারাইড যুক্ত করে যে শর্করাটা গঠিত হয় বা যে শর্করাকে ভাঙলে 3টি মনোস্যাকারাইড পাওয়া যায় সেটাই হচ্ছে কি? ট্রাইস্যাকারাইড। তাহলে ট্রাইস্যাকারাইডে মোট কয়টা বন্ধন তৈরি হয়েছে বলো? এটা একটা কি বন্ধন? এটা একটা কি বন্ধন বলো? এখানে কি বন্ধন তৈরি হয়? একটু আগে পড়াইছি কিন্তু, গ্লাইকোসাইডিক বন্ধন। এটা একটা গ্লাইকোসাইডিক বন্ধন। তাহলে দেখো প্রতিটা গ্লাইকোসাইডিক বন্ধনে এক অণু করে কি উৎপন্ন হয় বলেছিলাম? পানি উৎপন্ন হয়। এক অণু পানি উৎপন্ন হয়।
তাহলে ট্রাইস্যাকারাইডের সংকেতটা হওয়ার কথা কি? ট্রাইস্যাকারাইডের সংকেতটা হওয়ার কথা এরকম C6H12O6 ইন্টু 3 অণু। তাহলে কত হচ্ছে C18H36O কি 3×6=18, এটা হওয়ার কথা। কিন্তু এটা হবে না। কেন হবে না? কারণ ওই যে সেখানে 2 অণু পানি উৎপন্ন হয়েছে। তাহলে পানি 2 অণু উৎপন্ন হলে H2O 2 অণু উৎপন্ন হয়েছে ইন্টু 2, তাহলে কি হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে H4O2। তাহলে এইটা থেকে আমরা যদি মাইনাস করি H4O2, তাহলে আমরা পেয়ে যাব ট্রাইস্যাকারাইডের সংকেত। তাহলে ট্রাইস্যাকারাইডের রিয়েল সংকেতটা কত হচ্ছে C18H32O16। কেমন? C18H32O16। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ট্রাইস্যাকারাইডের আমরা সংজ্ঞা বুঝলাম, ট্রাইস্যাকারাইডের আমরা সংকেত বুঝে ফেললাম। এখন আমরা যদি কয়েকটা উদাহরণ দিই, ট্রাইস্যাকারাইডের এক্সাম্পল দিই আমরা কয়েকটা, দেখো এক্সাম্পলগুলো আসে পরীক্ষাতে বিধায় আমি বলছি। তো একটা কমন বলি যে ট্রাইস্যাকারাইডের যে নামগুলো আছে সেগুলোতে তোমরা এরকম একটা শব্দ পাবা, রে ই মানে রস্বইকার। 4টা নাম আছে, 4টাতেই তোমরা পাবা হচ্ছে মানে জফলা আকার, তারপরে সবগুলোতে পাবা কিন্তু, বুঝছো? এটা বুঝলা কিনা দেখো, জফলা আকার তারপরে রস্বইকার, আর একটা পাবা জফলা আকার তারপরে রস্বইকার। তাহলে এটা তোমাকে একটা ক্লু দিচ্ছে আর কি, যে ট্রাইস্যাকারাইডের 4টা উদাহরণ দেওয়া আছে বইয়ের মধ্যে, সবগুলো এরকম। তাহলে আমি নামগুলো বলছি, দেখো প্রথমটা হচ্ছে র্যাফি। তাহলে এগুলো এরকম কেন দেখো, আমারটাই আর কি, তবে আমি রাফি আর এটা হচ্ছে র্যাফি। হ্যাঁ, তাহলে র্যাফি। তারপরেরটা হচ্ছে তোমার র্যাবি। তারপরেরটা মনে রাখতে পারো হচ্ছে র্যামি। এরপরটার নাম কি? র্যামি। তাহলে র্যাফি, র্যাবি, র্যামি। আর লাস্টেরটা পাবা হচ্ছে মেলি। লাস্টেরটা কি পাবা? মেলি। আমি আগে জফলা দিচ্ছি জন্য লেখা এরকম হয়েছে। তাহলে লাস্টে আমরা কি করে দিই? ওজ লাগাই দিই। তাহলে র্যাফিনোজ, র্যামিনোজ। যেহেতু মনে রাখা কষ্টকর, এই জন্য কিন্তু আমি এরকম তোমাদেরকে ক্লু বলছি। তাহলে র্যাফিনোজ, র্যামিনোজ। তাহলে লাস্টেরটা কি হবে? মেলিনোজ হবে। এখানে একটু কাজ করো, এটাকে বলবো হচ্ছে আমরা মেলিজিটোজ। এটাকে কি বলবো? মেলিজিটোজ। এই লাস্টেরটা ওজ তো আছে, তবে জিটোজ হয়ে গেছে, মেলিজিটোজ। ঠিক আছে, এই 4টা র্যাফিনোজ, র্যামিনোজ, মেলিজিটোজ, প্রত্যেকের সংকেতই কিন্তু এটা C18H32O16। প্রত্যেকের সংকেত সেম, এটা নিয়ে কোনো সমস্যা নাই এখানে। তাহলে আমি একটার গঠন যদি তোমাদেরকে বুঝাই দিই, তাহলে বাকিগুলো তোমরা অটোমেটিক বুঝতে পারবা। তো ট্রাইস্যাকারাইড হতে হলে যেই মনোস্যাকারাইডটা লাগে, সেইটা আমি দিচ্ছি। দেখো, তাহলে ট্রাইস্যাকারাইড হতে হলে মনে রাখবা যে এখানে 3টা মনোস্যাকারাইড লাগবে। তাহলে একটার নাম হচ্ছে গ্লুকোজ, প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। ওকে, গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস গ্যালাক্টোজ। বাকিগুলোর ক্ষেত্রেও সেম, আর লিখলাম না এটা। তাহলে যদি কখনো প্রশ্ন করে যে নিম্নের কোন শর্করাটি গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং গ্যালাক্টোজ দিয়ে গঠিত হতে পারে, 4টার মধ্যে কোন একটা নাম দিয়ে দিতে পারে। তোমাদের বইয়ের মধ্যে র্যাফিনোজটা দেওয়া আছে, আমি সেটাই দিয়েছি। এগুলো বইয়ের মধ্যে নাম দেওয়া আছে, কিন্তু এভাবে ভাগ দেওয়া নাই, তোমাদেরও না শিখলেও চলবে। তাহলে আশা করি তোমরা ট্রাইস্যাকারাইডটা বুঝেছো। হ্যাঁ, ট্রাইস্যাকারাইডের সাথে পরবর্তী যত স্যাকারাইড আছে, মনে করো আমি আরো 2টা পড়াচ্ছি তোমাদেরকে। ট্রাইয়ের পরে ধরো আমি চলে গেলাম টেট্রাস্যাকারাইড। এদের গঠনটা কেমন হবে আমি এক কথায় বলে দিই, যে এর পরে টেট্রা হোক, পেন্টা হোক, হেক্সা হোক, হ্যাঁ, হেপ্টা হোক, অক্টা হোক, যাই হোক, সেখানে কি হবে জানো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস 2 অণু গ্যালাক্টোজ। তাহলে সেখানে কয়টা? 2টা গ্যালাক্টোজ। তাহলে এটা কার ক্ষেত্রে হচ্ছে বলো? টেট্রাস্যাকারাইডের ক্ষেত্রে হচ্ছে যে গ্লুকোজ
প্লাস ফ্রুক্টোজ প্লাস 2 অণু গ্যালাক্টোজ। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে পেন্টাস্যাকারাইডের ক্ষেত্রে কি হবে, তাহলে কি বলবো বলো? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস 3 অণু কি গ্যালাক্টোজ। গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস 3টা কি বা 3 অণু কি গ্যালাক্টোজ। তাহলে কেউ যদি তোমাকে বলে যে অক্টোস্যাকারাইড বা অক্টাস্যাকারাইডের কি হবে, বলো অক্টাস্যাকারাইডের কি হবে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস 6 অণু গ্যালাক্টোজ। ক্লিয়ার? সবারগুলোই তুমি পারবা। তবে আমাদের বইয়ে টেট্রা এবং পেন্টা পর্যন্ত দেওয়া আছে, যেহেতু আমি একটু তাদের এক্সাম্পল গুলো লিখে দিচ্ছি। টেট্রার এক্সাম্পলের ক্ষেত্রে যেটা মনে রাখবা যে টেট্রার এক্সাম্পল হচ্ছে বা সংকেতটা কেমন হবে এখন আমরা তাহলে বলি। তাহলে টেট্রার সংকেত হওয়ার কথা ছিল কি বলো? হওয়ার কথা ছিল C6 হলে 4টা, তাহলে লিখে দিচ্ছি C6H12O6 মনোস্যাকারাইড ইনটু 4, তাহলে কত হচ্ছে? C24 24, H48 48, O24, এটা হওয়ার কথা। কিন্তু সেটা না হয়ে এখান থেকে কয় অণু? তাহলে এটা যদি 4টা হয় টেট্রাস্যাকারাইড, তাহলে সেখানে গ্লাইকোসাইডিক বন্ধন কয়টা গঠিত হবে বলো? একটা কম, মানে 3টা বন্ধন গঠিত হবে। তাহলে মাইনাস 3 অণু পানি, তো 3 অণু পানি হলে H6O3, তাহলে এখান থেকে কত হচ্ছে বলো? C24 H42 O21। এটা হচ্ছে টেট্রাস্যাকারাইডের সংকেত। এটা হচ্ছে কিসের সংকেত? টেট্রাস্যাকারাইডের সংকেত। তাহলে টেট্রাস্যাকারাইডের সংকেত হলে আমরা এক্সাম্পল দুই একটা দেখে নিই। টেট্রাস্যাকারাইডের ক্ষেত্রে মনে রাখবা যে বইয়ের মধ্যে স্টার্চ আর একটা কি যেন ছিল, যাই হোক, এই স্টার্চ বাদ দিয়ে যতগুলো যুক্ত অক্ষর, প্রথম অক্ষরটা কি শুরু হবে বলো? যুক্ত অক্ষর দিয়ে শুরু হবে, সবগুলোই হচ্ছে টেট্রাস্যাকারাইড। তোমাদের বইয়ের মধ্যে স্টার্চ আছে এবং আরেকটা নামটা আমার এখন মাথায় আসতেছে না, এই দুইটা ছাড়া যতগুলো যুক্ত অক্ষর দিয়ে শুরু হবে তারা হচ্ছে কি টেট্রাস্যাকারাইড। তাহলে দুইটা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, একটার নাম হচ্ছে স্ট্যাকায়োজ, একটা নাম কি স্ট্যাকায়োজ, এই যে যুক্ত অক্ষর দেখছো স্ট্যাকায়োজ। তাহলে স্ট্যাকায়োজকে ভাঙলে আমরা কি পাবো? গ্লুকোজ ফ্রুক্টোজ এবং 2 অণু গ্যালাক্টোজ। স্ট্যাকায়োজের সংকেত কি? এটাই। তাহলে একটা হচ্ছে স্ট্যাকায়োজ এবং আরেকটা মনে রাখবা যে স্কারডোজ, আরেকটা মনে রাখবা স্কারডোজ। ওকে, এই দুটো ধরন মনে রাখবা। স্কারডোজকে ভাঙলেও আমরা গ্লুকোজ ফ্রুক্টোজ এবং 2 অণু গ্যালাক্টোজ পাবো। তাহলে নাম কেন ভিন্ন? আগেই বলেছি যে কোনো জায়গায় ধরো আলফা ডি, কোনো জায়গায় বিটা ডি গ্লুকোজ, এই কারণে নামগুলো ভিন্ন হয়েছে। ওকে, এবার আমরা আরেকটু চলে যাই, লাস্টের দিকে চলে আসছি, আরেকটা বলেই শেষ করব, সেটা হচ্ছে পেন্টাস্যাকারাইড। যাদের প্রশ্ন আছে বের হয়ে না, আমি ফোনের দিকে যাচ্ছি, একটু পরে যাচ্ছি। পেন্টাস্যাকারাইড, তাহলে তোমাদেরকে 5টি মনোস্যাকারাইড যুক্ত যে শর্করা আছে, 5টি মনোস্যাকারাইড যুক্ত, তাদেরকে আমরা পেন্টাস্যাকারাইড বলবো। তাহলে তার সংকেতটা কি হবে সবাই বুঝতে পারছো? C30 হবে পেন্টাস্যাকারাইডের সংকেত। H কত হবে? 60 হওয়ার কথা এবং O হওয়ার কথা 30, কিন্তু এখান থেকে যেহেতু 4 অণু পানি বের হয়ে গেছে, তার মানে -4, তাহলে 4 দুগুণী 8, H8O4, এটাকে বাদ দিতে হবে। বাদ দিলে কি দাঁড়াচ্ছে? C30 H52 O26, এটা হচ্ছে পেন্টাস্যাকারাইডের সংকেত। তো পেন্টাস্যাকারাইডের ক্ষেত্রে আমরা যে উদাহরণগুলো মনে রাখবা যে পেন্টার ভাব বেশি, কি মনে রাখবা? পেন্টার ভাব বেশি। তো এখানে বইয়ের মধ্যে একটা উদাহরণ দেওয়া আছে যার নাম হচ্ছে ভার্বাকোজ। তাহলে এর এক্সাম্পলটা, পেন্টাস্যাকারাইডের এক্সাম্পল হচ্ছে ভার্বাকোজ। পেন্টার ভাব বেশি, মনে থাকবে? ভার্বাকোজ। তাহলে বলো তো ভার্বাকোজ গঠিত হতে কি কি লাগবে? ভার্বাকোজের জন্য কোন কোন মনোস্যাকারাইড লাগবে? তাহলে এখানে লাগবে হচ্ছে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ প্লাস 3 অণু কি গ্যালাক্টোজ, সবাই বুঝতে পেরেছো? তাহলে আমি বাকি যেগুলো বললাম না, ধরো যে পেন্টার পরে কি হেক্সাস্যাকারাইড, হেপ্টাস্যাকারাইড, অক্টাস্যাকারাইড, যাই বলো সেখানে সেম নামগুলো বইয়ে দেওয়া নাই, তোমাদেরও লাগবে না। এই কয়টা দেওয়া ছিল, এই কয়টা আমি পড়াইলাম। তাহলে সেখানে হবে গ্লুকোজ ফ্রুক্টোজ এবং 4 অণু গ্যালাক্টোজ, 5 অণু গ্যালাক্টোজ, 6 অণু গ্যালাক্টোজ, 7 অণু এবং 8 অণু পর্যন্ত হবে, এর বেশি হবে না। কারণ আগেই বলে দিচ্ছি
3 থেকে 10টি। তাহলে আমরা প্রায় 45 মিনিট প্লাস ক্লাস করলাম, ধরতে পারো 45 মিনিট। তো এই 45 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমি দেখে আজকের মতো ক্লাস আমরা এখানেই শেষ করছি। অবশ্যই সম্ভাবনা আছে, কি বলো? এই অধ্যায় থেকে দুইটাই 5 নেওয়া যাবে না। 2টায় 5 নিলে 10 হচ্ছে, যে আজম যে আছো 2টায় 5 নিলে 10 হচ্ছে, তো 10 হলে তো হবে না, কারণ তুমি মনোস্যাকারাইডের ক্লাসটা দেখিও, বলেছিলাম যে 3 থেকে 10, তো 10 হয়ে গেলে সেটা মনোস্যাকারাইডের থেকে যায়, ডাইস্যাকারাইড হয় না। এই জন্য তোমার অবশ্যই 10-এর বেশি হতে হবে, আর 10-এর বেশি হলে 5 নেওয়া যাবে না। ওকে, তারপরে হচ্ছে প্রশ্ন যে এখান থেকে সৃজনশীল হয় কিনা, অবশ্যই হয়। আবার বলেন, নয়ন কি আছো? নয়ন আবার কোনটা বলতে বলছো একটু বলো, আমি তো দেখি নাই। আচ্ছা, কমেন্ট কই। 2টায় 5 নিলে 10 হচ্ছে, যে ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। নয়ন আবার স্যার কালকে অফলাইন ক্লাসের টাইমটা পাল্টানো উচিত, আমাদের কলেজ থাকে। তো কলেজ 10টা থেকে থাকে, তাওহীদ বিকালেরটায় আসো, 4:30টায় আসো। তোমার 3টা থেকে 4টা থাকে, 4:30টায় আসো। আমি ক্লাসে যারা আসছিল তাদের সাথে কথা বলে টাইমটা দিয়েছি। কালকে তো এক্সট্রা ক্লাস, ব্যাকটেরিয়ার প্রথম ক্লাস মিস গেলে কিন্তু প্রথম থেকে আসলে ক্লাস মিস দিলে সমস্যা হয়। তাহলে অফলাইনে চলে আসিও সবাই, অনলাইনে আর কথা বলতেছি না। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।